প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সুস্থ আছো। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের করাল গ্রাসে বিশ্বের পরিস্থিতি খুবই করুণ। তোমরা জানো, দীর্ঘদিন যাবৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। এই শ্রেণী কার্যক্রমকে বেগবান করার জন্য স্বল্প পরিসরে হলেও ক্লাস পরিচালনার জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তো এই ফুলপুর গভর্নমেন্ট অনলাইন স্কুলে বা পাঠদান কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই যে পরিবর্তন, করোনার জন্য যে পরিবর্তনটা হয়েছে, পরিবর্তনই যুগের নিয়ম। আমরা সর্বক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করে থাকি। যেমন দেখো যে তোমরা একটি বীজ অঙ্কুরিত হয়, চারা গাছ হয়, ফুল হয়, ফল হয়, তার থেকে আবার বীজ হয়। এটা কি পরিবর্তন? মানুষের জীবনেও রয়েছে কি নানাবিধ পরিবর্তন। আমরা এই যে ফুল থেকে ফল হয়, একটা পরিবর্তন। দুধ থেকে দই হয়, একটা পরিবর্তন। আমরা যদি এক গ্লাস বরফ রেখে দিই, তাহলে কিছুক্ষণ পর সেটা তরল অর্থাৎ পানিতে পরিণত হয়, সেটা হচ্ছে কি পরিবর্তন। এরকম অজস্র পরিবর্তন আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে লক্ষ্য করে থাকি। তো এই পরিবর্তন সবগুলো কি একই রকম? না, সব পরিবর্তন একই রকম নয়। কিছু পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনগুলোর ফলে কেবলমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। যেমন একটা চতুর্ভুজ কাগজ, এটাকে ছিঁড়ে তুমি টুকরো টুকরো করে ফেললে, কাগজটা টুকরো টুকরো হয়ে গেল। এতে কাগজটার যে অবয়ব ছিল শুধুমাত্র তার পরিবর্তন হয়েছে, কিন্তু তার ধর্মের কোনো পরিবর্তন হয়নি। কিংবা এক গ্লাস বরফ রেখেছিলে, সেটা তরল পদার্থ অর্থাৎ পানিতে পরিণত হলো। কঠিন থেকে তরল অবস্থায় পরিণত হয়েছে, কেবলমাত্র তার অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু ধর্মের কোনো পরিবর্তন হয়নি। কিংবা তোমরা দেখতে পাও যে একখণ্ড লোহা বা আমাদের ঘরের যে গ্রিল থাকে বা লোহার যে বিভিন্ন তৈজসপত্র থাকে, সেগুলোতে বাদামি বর্ণের এক ধরনের আস্তরণ পড়ে, সেটা হচ্ছে কি পরিবর্তন। তো এই পরিবর্তনটার ফলে হয় কি পদার্থের ধর্মের পরিবর্তন হয়। তো একটা দেখলাম আমরা যে বাহ্যিক অবস্থার পরিবর্তন, আরেকটা পরিবর্তন দেখলাম কি ধর্মের পরিবর্তন। তাহলে পরিবর্তনটা হচ্ছে, আমরা যে অজস্র পরিবর্তন লক্ষ্য করি তার মধ্যে পরিবর্তন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন এই যে রাসায়নিক পরিবর্তন, এই রাসায়নিক পরিবর্তন কেন হয় বা রাসায়নিক পরিবর্তনের কারণটা কি? তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 7-এ আমরা পড়েছি যে রাসায়নিক পরিবর্তনের কারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাইট? রাসায়নিক পরিবর্তনের কারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়। এই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে শুরুতেই আমাদের জানা দরকার যে রাসায়নিক বিক্রিয়া কি। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে, দুই বা ততোধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়। সাধারণভাবে সেই প্রক্রিয়াটি হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। যেমন মনে করো যে ম্যাগনেসিয়ামকে যে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা পোড়াই, তাহলে তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে তৈরি হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম হচ্ছে একটি ধাতু, অক্সিজেন হচ্ছে কি একটি মৌলিক গ্যাস। তাহলে এই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের ধর্মের সঙ্গে ম্যাগনেসিয়াম অক্সাইডের ধর্মের কোনো মিল নেই। তার মানে এই পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা নতুন পদার্থ তৈরি করলো, যেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড।
তাহলে এই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এবং এই পরিবর্তন সাধিত হয়েছে রাসায়নিক বিক্রিয়ার ফলে। রাসায়নিক বিক্রিয়ার ফলে। তো এই রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের জন্য আমাদের কিছু বিষয় জানা দরকার, যেমন প্রতীক, সংকেত, যোজনী। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকতে হবে। প্রতীক, সংকেত ও যোজনী, এই তিনটা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। যেহেতু ক্লাস 7-এ আমরা প্রতীক এবং সংকেত সম্পর্কে জেনেছি। প্রতীক হচ্ছে যে কোনো মৌলের সংক্ষিপ্ত রূপ, কোনো মৌলের সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক। অর্থাৎ কোনো মৌলকে সংক্ষিপ্তভাবে যে প্রকাশ করা হয় সেই প্রকাশটাই হচ্ছে ওই মৌলের প্রতীক। যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, অক্সিজেনের প্রতীক হচ্ছে O, কার্বনের প্রতীক হচ্ছে C। যদি একই মৌল ইংরেজি বা ল্যাটিন নাম যদি হয়, তাহলে আমাদের সেখানে একটু পরিবর্তন লক্ষ্য করব। যেমন সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, সোডিয়াম, সোডিয়ামের প্রতীক হচ্ছে কি Na। এর কারণ হচ্ছে এর ল্যাটিন নাম হচ্ছে, প্রতীকগুলো সাধারণত ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা তার সঙ্গে উচ্চারিত, স্পষ্টভাবে উচ্চারিত আরেকটি অক্ষর, ছোট হাতের অক্ষর নিয়ে প্রতীক প্রকাশ করা হয়। তো সেই ক্ষেত্রে নাইট্রিয়াম হচ্ছে এর ল্যাটিন নাম। তো ল্যাটিন নাম থেকে আসছে কি Na, এটা হচ্ছে সোডিয়ামের প্রতীক। ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি যে আরেকটা নাম Fe, এটা হচ্ছে আয়রনের প্রতীক, কারণ তার ল্যাটিন নাম হচ্ছে কি ফেরাম। তাহলে কোন মৌলের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্তভাবে যে প্রকাশ করা হয় সেই সংক্ষিপ্ত প্রকাশটাই হচ্ছে কি মৌলের প্রতীক। এরপরে হচ্ছে সংকেত। সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপই হচ্ছে সংকেত, অণুর সংক্ষিপ্ত রূপ। যেমন হাইড্রোজেন অণু H2, এটা হচ্ছে হাইড্রোজেন অণুর সংক্ষিপ্ত প্রকাশ। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের কি সংকেত। যেমন O2, এটা হচ্ছে কি অক্সিজেনের সংকেত। এরপরে হচ্ছে যোজনী। তো কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু হাইড্রোজেন, যতটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় বা যতটা হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে, সেটাই হচ্ছে তার যোজনী। তো এই প্রতীক, সংকেত এবং যোজনী সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারটা বুঝতে একটু সুবিধা হবে। তবে আমি আশা করব যে সংক্ষিপ্তভাবে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তবে যোজনী সম্পর্কে তোমাদের বইয়ে একটি চার্ট দেয়া আছে, হ্যাঁ, এই চার্টটি তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী এবং একই মৌলের একাধিক যোজনী থাকতে পারে। যেমন মনে করো যে কার্বনের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। ঠিক তেমনি ভাবে মনে করো যে সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে। একাধিক যোজনী বিশিষ্ট মৌল আছে যেগুলো ভিন্ন যোজ্যতা প্রদর্শন করে। তো আমরা এই প্রতীক, সংকেত এবং যোজনী সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। তোমরা প্র্যাকটিসের মাধ্যমে সুন্দরভাবে এই তিনটা বিষয় আশা করি আয়ত্ত করতে পারবে। তো যৌগ গঠনের সময় সাধারণভাবে লক্ষ্য রাখতে হবে যে মৌলের সবগুলি যোজনী যেন কাজে লাগে। এটা হলো যৌগ গঠনের সময় আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা যদি ধরি যে পানির অণু যদি আমরা দেখি, তাহলে H2O। তোমরা জানো যে যোজনী বিপরীত কোণে লিখতে হয়। যেমন হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে যৌগ যখন আমি লিখবো বিপরীত কোণে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এই হচ্ছে যোজনী বিনিময় করে লিখতে হয়। তাহলে হয়ে গেল কি পানির একটা অণু। তাহলে সবগুলি যোজনী যেন কাজে লাগে সেই ক্ষেত্রে লিখতে হবে। যদি মৌলের যোজনী একই হয়, যদি যে মৌলগুলো
যৌগ গঠন করবে তাদের যোজনী যদি একই হয় সেই ক্ষেত্রে যোজনী লেখার প্রয়োজন হয় না। যেমন মনে করো যে NaCl, বা ধরো যে ক্যালসিয়াম অক্সাইড, ধরো যে অ্যামোনিয়াম ক্লোরাইড, একই যোজনী হলে যোজনীগুলো লেখার প্রয়োজন পড়ে না। তো উভয় মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার যদি গুণিতক হয় তাহলে সেই সংখ্যা দিয়ে ভাগ করে লিখতে হবে। গুণিতক হলে কি করতে হবে? ভাগ করে লিখতে হবে। যেমন কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের হচ্ছে 2, তাহলে বিপরীত কোণে যদি আমরা লিখি তাহলে হচ্ছে C2O4। গুণিতক হলে ভাগ করে লিখতে হবে, তাহলে ভাগ করে যদি লিখি তাহলে CO2, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। আর মৌলের যোজনী লেখার সময় যদি যোজনী ভিন্ন এবং গুণিতক না হয়, ভিন্ন এবং গুণিতক যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে স্ব মৌলের যোজনী মৌলের ডান দিকে একটু নিচে এইভাবে লিখতে হবে। যেমন মনে করো যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড যদি ভিন্ন হয় বা গুণিতক না হয় তাহলে স্ব মৌলের যোজনী বিনিময়ের মাধ্যমে ডান পাশে একটু নিচে লিখতে হবে। তাহলে কতগুলো পরমাণু আছে, পরমাণু গুচ্ছ, যেগুলো তোমার স্বাধীনভাবে থাকে না। তো স্বাধীনভাবে না থাকার কারণে এরা পরমাণুর মতোই যৌগ গঠনে অংশ নেয়। এদেরকে আমরা বলে থাকি রেডিক্যাল বা যৌগমূলক। রেডিক্যাল বা যৌগমূলক। আমি আগে বলেছি যে তোমাদের চার্টটা পড়ার জন্য বাসায় চার্টটা পড়বে, তো এই চার্টের মধ্যে তোমার যৌগমূলক গুলো দেয়া আছে। যেমন NH4+ বা NO3-। তো এটা দ্বারা প্রমাণ করে যে তোমরা জানো যে আয়ন তোমরা পড়েছো এর আগে, যে পরমাণুর গঠন চ্যাপ্টারে আমরা আয়ন পড়েছিলাম, যে কোনো মৌল বা যৌগ যখন ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে, যদি গ্রহণ করে তাহলে সেটা পজিটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। যদি যে দাতা হচ্ছে ধনী, দাতা হচ্ছে ধনী, তাহলে যে ত্যাগ করে তাকে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, আর যে গ্রহণ করে সে হচ্ছে ঋণী, ঋণাত্মক চিহ্ন অর্থাৎ নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। তো সেগুলি হচ্ছে কি মানে আয়নিত অবস্থা। তো এইগুলি হচ্ছে আমাদের যৌগমূলক। এরকম বেশ কিছু যৌগমূলক তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে ছক আকারে দেয়া আছে, সেটা তোমরা একটু পড়ে নিবে, এবং এটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই যৌগমূলকগুলো। তো রাসায়নিক বিক্রিয়া সম্পন্নের জন্য যে রাসায়নিক সমীকরণ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। রাসায়নিক সমীকরণ, তাহলে প্রথমে আমাদের জানা দরকার যে রাসায়নিক সমীকরণ কি। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়াজাত দ্রব্য এবং উৎপাদ দ্রব্যকে কতগুলি প্রতীক, সংকেত এবং কতগুলি চিহ্নের মাধ্যমে যখন প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। যেমন যে S+O2 অর্থাৎ সালফার প্লাস অক্সিজেন তৈরি হইল কি SO2, সালফার ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে একটা রাসায়নিক সমীকরণ। এটা একটা রাসায়নিক সমীকরণ। তো রাসায়নিক সমীকরণ লেখার সময় কতগুলো নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। যেমন এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ সমূহ এই বলেছি যে কতগুলো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, প্রতীক, সংকেত এবং কতগুলো চিহ্ন। যেমন তোমার এই প্লাস সমান, এই চিহ্নগুলো দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে প্রতীক দ্বারা চিহ্নের বাম দিকে রাখবো আমরা রিঅ্যাক্টেন্ট অর্থাৎ বিক্রিয়ক পদার্থ সমূহ। তাহলে এগুলো হচ্ছে আমার কি বিক্রিয়ক। তো রাসায়নিক সমীকরণের এই তীর বা সমান চিহ্ন আমরা দিতে পারি। সমান চিহ্ন দিলে অবশ্যই কি করতে হবে? পরমাণুর মধ্যে সমতা বিধান করতে হবে। তাহলে এই যে বিক্রিয়ক পদার্থ সমূহ থাকবে এই চিহ্নের বাম পাশে, আর এখানে যা থাকবে সেগুলো হচ্ছে উৎপাদ বা বিক্রিয়াজাত বা উৎপাদ। তাহলে বিক্রিয়ক সমূহ রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক সমূহ থাকবে
চিহ্নের বাম পাশে এবং প্রোডাক্ট বা উৎপাদ সমূহ থাকবে কি ডান পাশে। তাহলে এই ক্ষেত্রে সালফার এবং অক্সিজেন হচ্ছে, সালফার ডাইঅক্সাইড হচ্ছে কি উৎপাদ। দ্বিতীয়ত, যে বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থ যদি একাধিক হয় তো সেই ক্ষেত্রে সংকেতের মধ্যে যোগ চিহ্ন দিতে হয়, যোগ চিহ্ন। তাহলে দেখো যে বিক্রিয়ক পদার্থ এখানে একাধিক, একটা হচ্ছে সালফার, একটা হচ্ছে কি অক্সিজেন, তাহলে আমি মাঝখানে ব্যবহার করলাম যোগ চিহ্ন। যোগ চিহ্ন ব্যবহার করতে হয়। কোন পদার্থের অণুর সংখ্যা যদি একাধিক হয় তাহলে সংকেতের আগে সেই সংখ্যা লিখতে হয়। যদি সংখ্যা একাধিক হয় তাহলে সংকেতের আগে সেই সংখ্যাটা লিখতে হয়। যেমন মনে করো যে H2 প্লাস O2 তৈরি হলো কি H2O। H2 আমি এখানে সমতার সমান চিহ্নের মাধ্যমে বিষয়টা দেখেছি, H2O। তাহলে আমার হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে রিয়েক্টেন্ট বা বিক্রিয়ক, আর পানি বা হাইড্রোজেন অক্সাইড হচ্ছে কি উৎপাদ। তাহলে হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন উৎপন্ন হয়েছে কয়টা? দুইটা। অক্সিজেন দুইটা, এখানে কয়টা আছে? দুইটা। তো আমরা একটা বিষয় জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের পরমাণু সংখ্যা এবং উৎপাদ সমূহের পরমাণু সংখ্যা সমান। এদিকে আমরা বুঝতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের পরমাণু সংখ্যা এবং উৎপাদ সমূহের পরমাণু সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। কেবলমাত্র পরমাণু সমূহ বিভিন্ন সংযুক্তিতে পুনর্বিন্যস্ত হয়ে বিভিন্ন রকম যৌগ গঠন করে থাকে, অর্থাৎ পরমাণুর সৃষ্টিও হয় না, বিনাশও হয় না। তো এই ক্ষেত্রে আমরা যদি এটা সমতা করি, যেহেতু আমরা সমান চিহ্ন ব্যবহার করেছি, তাহলে সমতাকরণ করতে হলে উপযুক্ত অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এইখানে যদি আমি 2 দিই আর এইখানে যদি 2 দিই তাহলে হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা। তো বিক্রিয়ার আগে পদার্থের অণুর মধ্যে উভয় মৌলের পরমাণু সংখ্যার সমতা আনার জন্য আমরা এই কাজটা করেছি, যে অর্থাৎ বিক্রিয়ক সমূহের পরমাণু সংখ্যা এবং উৎপাদ সমূহের পরমাণু সংখ্যা আগেই বলেছি যে সৃষ্টিও হয় না, বিনাশও হয় না, সমান থাকে। তো এই সমান করার জন্য কি করতে হয়? প্রয়োজনীয় সংখ্যা দিয়ে সংকেতগুলোকে গুণ করতে হয়, তাহলে আমরা এটার সমতা বিধান করতে পারব। সমতা বিধান, সমান চিহ্ন যেহেতু দিয়েছি, সমতা বিধান করা আবশ্যক এই জন্য যে বিক্রিয়ার পূর্বে এবং পরে পরমাণু সংখ্যা সমান থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যে রাসায়নিক সমীকরণে কিভাবে সমতাকরণ করতে হয়। এবং পরমাণু সংখ্যা যে সমান থাকে এই বিষয়টা আমি তোমাদেরকে আরেকটু দেখাই, যে পরমাণু সংখ্যা সমান থাকে। যেমন H2 প্লাস O2 তৈরি হলো H2O। তাহলে এই সমতাকরণটা আমরা আগেও করেছি। দেখো যে এইখানে 2, এখানে 2, তাহলে হাইড্রোজেন 4টি, উৎপাদেও হাইড্রোজেন 4টি, বিক্রিয়কে অক্সিজেন 2টি, উৎপাদে অক্সিজেন 2টি। এখন পরমাণু সংখ্যা যে সমান, তোমাদের একটা প্রশ্ন থাকে যে দেখাও যে বিক্রিয়াতে বিক্রিয়ক সমূহের পরমাণু সংখ্যা এবং উৎপাদ সমূহের পরমাণু সংখ্যা সমান। তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টা তোমরা প্রমাণ করতে পারবে এইভাবে যে এখানে অক্সিজেন কয়টি, হাইড্রোজেন কয়টি? এখানে 2 গুণ 2 হাইড্রোজেন সংখ্যা, প্লাস অক্সিজেন কয়টি? A গুণ 2। তাহলে এখানে কয়টি? 2 গুণ 2 যোগ 1, তাহলে 2 গুণে 4, 2 কে 2, 2 গুণ 3, তাহলে কত হলো? 6। কত হলো? 6। তাহলে আমরা যে কথাটি বলেছিলাম যে বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ক সমূহের পরমাণু সংখ্যা এবং উৎপাদ সমূহের পরমাণু সংখ্যা সমান, এই বিষয়টা আমরা প্রমাণ করতে পেরেছি যে উৎপাদ সমূহের সংখ্যা এবং বিক্রিয়ক সমূহের পরমাণু সংখ্যা
সমান। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবং এই সংক্রান্ত যে প্রশ্নটি তোমাদের থাকে যে দেখাও যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের পরমাণু সংখ্যা এবং উৎপাদ সমূহের পরমাণু সংখ্যা সমান। আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা যথাযথভাবে করতে পারবে। তাহলে আমরা পড়লাম যে রাসায়নিক সমীকরণে কিভাবে সমতা বিধান করতে হয়। আশা করি রাসায়নিক সমীকরণের সমতা বিধান তোমরা করতে পারবে। তাহলে আজকে আমরা এতক্ষণ যা পড়লাম একটু দেখে নিই যে আমরা পড়লাম কি প্রতীক। মৌলের সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক। তারপর সংকেত, অণুর সংক্ষিপ্ত প্রকাশই হচ্ছে সংকেত। তারপরে হচ্ছে যোজনী। তারপরে হচ্ছে কি যোজনী, যে একটা মৌল যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় বা যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করতে পারে সেটাই হচ্ছে তার যোজনী। তো প্রতীক, সংকেত, যোজনী এবং রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয় এবং রাসায়নিক সমীকরণে কিভাবে সমতা বিধান করতে হয়। প্রতীক, সংকেত, যোজনী পড়ার সময় এইখানে তোমাদের আরেকটি প্রশ্ন থাকে, আমি একটু বলে নিই এই ব্যাপারে। যেখানে আরেকটি প্রশ্ন তোমাদের থাকে সেটি হচ্ছে যে H এবং H2, 2H ও H2। প্রশ্ন তোমাদের থাকে যে 2H এবং H2 এর মধ্যে পার্থক্য কি, ব্যাখ্যা করো। তাহলে বুঝতেই পারছো যে এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক এবং হাইড্রোজেনের একটি পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত এবং হাইড্রোজেনের একটি অণু। বুঝতে পেরেছ? তাহলে এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে যদি এটা এরকম হয় যে 2O ও O2 অথবা 2Cl ও Cl2, প্রশ্নটি যে রকমই হোক না কেন উত্তর কিন্তু আমরা একই পাচ্ছি। অর্থাৎ একটা হচ্ছে প্রতীক আর একটা হচ্ছে সংকেত, একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে কি অণু। একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে অণু। তো এই প্রশ্নটা আমার মনে আসলো তাই বললাম। এই সংক্রান্ত 2 নম্বর দিয়ে তোমাদের একটি প্রশ্ন থাকে। তো এবারে আমরা পড়ব যে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া। তো প্রথমে আমরা পড়ব সংযোজন বা অ্যাডিশন। সংযোজন কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে যোজন মানে যোগ হওয়া। যোগ হওয়া, যদি 2 বা ততোধিক মৌল বা যুক্ত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে তাহলে সেটি হচ্ছে কি সংযোজন, রাইট? ততোধিক মৌল বা যৌগ যদি একত্রিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি এটি হচ্ছে অ্যাডিশন বা সংযোজন। যেমন ফেরাস সালফাইড, ফেরাস এবং সালফার এই দুইটা যুক্ত হয়ে তৈরি করেছে কি ফেরাস সালফাইড। তাহলে এটি হচ্ছে একটি সংযোজন, অর্থাৎ এই দুইটা মৌল যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করেছে। সুতরাং এটি হচ্ছে একটি সংযোজন বিক্রিয়া। যেমন ধরো Zn+S অর্থাৎ জিঙ্ক প্লাস সালফার, তাহলে ZnS জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড। তাহলে এটি হচ্ছে একটি সংযোজন বিক্রিয়া, কারণ এই দুইটা মৌল যুক্ত হয়ে একটি মাত্র যৌগ গঠন করেছে। সুতরাং এটিও একটি সংযোজন বিক্রিয়া। তারপরে আমরা বলি যে অ্যামোনিয়া NH3 প্লাস HCl হাইড্রোজেন ক্লোরাইড, তাহলে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে দুইটা যৌগ যুক্ত হয়ে একটা মাত্র যৌগ গঠন করেছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড যুক্ত হয়ে তৈরি করেছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে কি ঘটেছে যোজন অর্থাৎ সংযোজন। তাহলে এই তিনটা যে বিক্রিয়া আমরা দেখলাম এই বিক্রিয়াগুলো হচ্ছে কি সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে একটা বিষয় দেখো যে এইখানে কেবলমাত্র মৌল যুক্ত হয়ে একটা যৌগ গঠন করেছে, এখানেও কেবলমাত্র মৌল যুক্ত হয়ে একটি যৌগ গঠন করেছে, কিন্তু এখানে দুইটা যৌগ যুক্ত হয়ে কি একটা যৌগ গঠন করেছে।
তাহলে কেবল এই প্রত্যেকটা বিক্রিয়াই হচ্ছে সংযোজন বিক্রিয়া। এই প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে যে সকল সংযোজন বিক্রিয়ায় কেবলমাত্র মৌল সমূহ যুক্ত হয়ে যৌগ গঠন করে, কথাটা খেয়াল করো, যে সকল সংযোজন বিক্রিয়ায় কেবলমাত্র মৌল সমূহ যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া। রাইট, সংশ্লেষণ। তাহলে এই দুটো বিক্রিয়া হচ্ছে সংশ্লেষণ। এই দুটো বিক্রিয়া হচ্ছে কি? সংশ্লেষণ। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই তিনটা বিক্রিয়াকে আমরা বলতে পারি সংযোজন বিক্রিয়া, কিন্তু এই তিনটা বিক্রিয়াকে আমরা বলতে পারছি না সংশ্লেষণ। কারণ সংযোজন হচ্ছে যে দুই বা ততোধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে যদি একটি মাত্র যৌগ গঠন করে তাহলে হচ্ছে কি? সংযোজন। কিন্তু যে সকল, কথাটা খেয়াল করবে, হ্যাঁ, যে সকল সংযোজন বিক্রিয়া কেবলমাত্র মৌল যুক্ত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে সেই ক্ষেত্রে আমরা বলছি সংশ্লেষণ। সেই ক্ষেত্রে আমরা কি বলছি? সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এ থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, যেমন আমরা বলতে পারি সকল সংশ্লেষণই সংযোজন। রাইট, সকল সংশ্লেষণই সংযোজন, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ নয়। সকল সংযোজন সংশ্লেষণ নয়। এই সংক্রান্ত তোমাদের একটি প্রশ্ন থাকে যে সকল সংশ্লেষণই সংযোজন, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ নয়, ব্যাখ্যা করো। তাহলে আশা করি যে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর তোমরা অ্যান্সার করতে পারবে যে সকল সংশ্লেষণই সংযোজন, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে বিযোজন। তাহলে আমরা দুটো বিক্রিয়া পড়লাম, একটা হচ্ছে সংযোজন আর একটা হচ্ছে কি? সংশ্লেষণ। এবারে আমরা পড়ব বিযোজন। বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া তো বিযোজন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় সেই বিক্রিয়াটি হচ্ছে কি? বিযোজন। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটাকে যদি তাপ দিই তাহলে একটা যৌগ এটা বিয়োজিত হচ্ছে বা বিযোজন হচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তৈরি হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এই বিক্রিয়াটা আসলে সংযোজন বিক্রিয়ার বিপরীত। সংযোজন বিক্রিয়ার বিপরীত। যেমন সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে একটা মাত্র যৌগ উৎপন্ন করেছিল, আর এইখানে একটা যৌগ ভেঙে গিয়ে দুই বা ততোধিক কি হচ্ছে? মৌলিক বা যৌগিক পদার্থে পরিণত হচ্ছে বা উৎপন্ন করছে, সেটা হচ্ছে বিযোজন। তাহলে বিযোজন বিক্রিয়াটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত। আশা করি বিযোজন বিক্রিয়া বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে দহন। তো দহন বিক্রিয়া হচ্ছে যে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে যদি তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয় তখন তাকে বলা হয় দহন। যেমন আমি ম্যাগনেসিয়ামকে যদি বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে তৈরি হয় ম্যাগনেসিয়াম অক্সাইড। এটাই হচ্ছে কি? দহন। তো আজকে আমরা কি পড়লাম? রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে যা যা পড়লাম এই পর্যন্ত, যে রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হয়, কিভাবে সমতাকরণ করতে হয়, প্রতীক, সংকেত, যোজনী, এবং সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। তো আজকে এই পর্যন্ত আমরা থাকবো।
হ্যাঁ, আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সবার সুস্বাস্থ্য কামনায় আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।